আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, খবরটা খুব স্বাভাবিক। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা হলো যে ডিপ স্টেট পলিসি বা মার্কিন ডিপ স্টেটের যে থিওরি, এটা তো মোরালেস আমরা সবাই কম বেশি জানি। এবং আমাদের সরকার পরিবর্তন, নতুন সরকারের ক্ষমতা এবং গত ১৭টি মাস দেশে যে একটা অদ্ভুত অন্তর্বর্তীকালীন সরকার চলেছে, এটা মার্কিন ডিপ স্টেট পলিসির একটা প্রকল্প ছিল। এটা ওপেন সিক্রেট, কোনো কিছু নতুন করে বলার দরকার নেই, আমরা সবাই জানি। আর এটি যে মার্কিন ডিপ স্টেট পলিসির সরকার ছিল এবং যে সরকার শেখ হাসিনা সরকার, তার যে পতন হয়েছে, এটা আমরা মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার মুখ দিয়ে এই কথা যখন শুনলাম, তখন আমরা বললাম হায় 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 হায়, এ কী হলো। এর আগে ডোনাল্ড লু, তারপর পিটার ডি হাস, তাদের যে তৎপরতা, ইমরান খানের পতন, পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, শ্রীলঙ্কার সরকার পতন, নেপালে যাকে বলা হয় একটা উত্তাল অবস্থা, এসব দেখে শেখ হাসিনার আর্তচিৎকার আমরা শুনতে পাচ্ছিলাম। আমাদের দেশের সবাই বলার চেষ্টা করছিল এরপরে বাংলাদেশ, কিন্তু আমরা আসলে সতর্ক হতে পারিনি, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারিনি, অথবা পুরো পরিস্থিতি আমাদের অনুকূলে রাখতে পারিনি, ফলে যা হবার তাই হলো। এখন এই যে ডিপ স্টেটের সময়টিতে কি হয়েছে, যেটি বলা হয়ে থাকে আমেরিকা অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, তারপর সেই অস্ত্র দিয়ে মানে ইমিডিয়েট মানে আন্দোলন হচ্ছে, লড়াই হচ্ছে, সেই সময়টাতে মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটানো। আর যদি ফেল হয় তাহলে আইএসের মতো, তালেবানের মতো দীর্ঘমেয়াদে, বা বোকো হারামের মতো, হুতিদের মতো যে সকল সংগঠন বছরের পর বছর রাষ্ট্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করছে, ঠিক তাদের মতো যুদ্ধ করার জন্য এই ডিপ স্টেটের যারা কুশীলব ছিলেন, তারা বাংলাদেশে অর্থ বিনিয়োগ করেছে। এটা এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটি বক্তব্যে ইতিপূর্বে আমরা যাকে বলা হয় জেনেছি। তিনি বলেছেন যে আমরা যদি প্রাথমিক পর্যায়ে সফল না হতাম, তাহলে আমরা দীর্ঘমেয়াদে সশস্ত্র যুদ্ধে যেতাম সরকারের সঙ্গে। মেসেজ ইজ ক্লিয়ার। তখন তাদের ক্ষমতা ছিল, অনেকে এটা নিয়ে আলোচনা করেছে হালকা, কিন্তু ইন ডিটেলসে যায়নি। দ্বিতীয়ত, সম্প্রতি তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা হলো মার্কিন ডিপ স্টেট পলিসির যারা হর্তাকর্তা, তারা তাদেরকে এই যে আরও দীর্ঘ সময়, অর্থাৎ 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য একটা ছক এঁকেছিল। তারপর বলেছিল যে আপনারা থাকেন, কোন নির্বাচন করা লাগবে না, বিএনপিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, তারেক রহমান সাহেবকে দেশে আসতে দেওয়া হবে না, এশরাককে ঢাকার মেয়র পদে নিয়োগ দেওয়া হবে না, ইত্যাদি যা কিছু ঘটেছে। 5 বছর ক্ষমতায় থাকা, 50 বছর ক্ষমতায় থাকেন, আজীবন ক্ষমতায় থাকেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যগুলো, এগুলোর সঙ্গে যে একটা ডিপ স্টেট পলিসির গ্রিন সিগন্যাল ছিল, সেই গ্রিন সিগন্যালটি এই সময়টাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফাঁস করে দিয়েছেন। আচ্ছা, আমরা তো আসলে দার্শনিক হিসেবে খুব কমই দক্ষ। মলম বিক্রির বিজ্ঞাপন, জারি গান, সারি গান, তারপরে বানরের নাচ, পুতুল নাচ, এগুলো আমার খুব প্রিয় বা আমাদের প্রিয়। কিন্তু ঘটনার পেছনে যে ঘটনা থাকে, সেই জিনিসগুলো দার্শনিকতার দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করার মতো মানুষ আমাদের দেশে খুবই অল্প। ফলে কি হলো, অতীতে যে ঘটনাগুলো শেখ হাসিনার জামানাতে শুনেছি, আমরা ভাবিনি, চিন্তা করিনি এটার পরিণতি কী হতে পারে। ক্ষমতাসীনরাও চিন্তা করেনি, বিরোধী দলও চিন্তা করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে আমরা যারা কথা বলেছি বা যে সকল ঘটনা ঘটেছে, সেগুলোর ইফেক্ট, আফটার ইফেক্ট, সাইড ইফেক্ট কী হতে পারে, ডক্টর ইউনূস এবং তার সঙ্গী সাথীরা যেভাবে চিন্তা করেননি, দেশ জাতীয় চিন্তা করেননি। আবার এখন তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন, মনে হয় যেন একেবারে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, তারপরে তার স্ত্রী ক্ষমতায় আসবেন, তার স্ত্রীর পর তার সন্তান জায়মা রহমান ক্ষমতায় আসবেন,
এরপরে নাতিপুতি যারা আছে তারাও ক্ষমতায় আসবেন। ঠিক এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে বিএনপি যখন এগুচ্ছে, তখন হঠাৎ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এই মার্কিন ডিপ স্টেট পলিসির কথা কেন বললেন? আমরা এটা নিয়ে আলোচনা করছি, সমালোচনা করছি, কিন্তু এর পিছনে যে একটা বিরাট থ্রেড আছে, হুঁশিয়ারি আছে, হুমকি আছে, এই হুমকির কথা আমরা কেউ চিন্তা করছি না। আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে যে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আমরা তাকে হাঁস বালক, আমরা তাকে ওয়েস্টিন বালক ইত্যাদি বলে ঠাট্টা মস্করা করি, কিন্তু সবার আগে বুঝতে হবে, মানে আপনারা একটা বিখ্যাত হিন্দি সিনেমা আছে সরফরাজ, নাসিরুদ্দিন শাহ এবং যাকে বলা হয় আমির খান, অসাধারণ একটা সিনেমা অভিনয় করেছেন। সেখানে নাসিরুদ্দিন শাহ মূলত একজন গজল শিল্পী থাকেন, কিন্তু তিনি আন্ডারওয়ার্ল্ডের ডন। তার যে সামাজিক যে পরিচিতি, সেই পরিচিতির সঙ্গে এই ডন পরিচয়টা থাকতে পারে, এটা কেউ বিশ্বাস করতে পারে না। ফলে পুলিশের নাকের ডগায় তিনি বছর পর বছর ধরে তার যে কুকর্ম সেটা চালাচ্ছিল, এবং যখন পুলিশ কর্মকর্তা আমির খান সেটা জানতে পারলো, তার বিশ্বাস করতে তার অনেক কষ্ট হয়েছে, বিশ্বাসই করতে পারেনি। কথাটা বললাম এই কারণে যে বিপ্লবীর কণ্ঠে যখন সঙ্গীত থাকে, তলোয়ারের সঙ্গে যখন বাঁকা বাঁশের বাঁশুরি থাকে, সেটা যে কত বড় ভয়ঙ্কর হতে পারে তা কবি নজরুলের যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য, এটার ব্যাখ্যা আপনারা পড়লে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ হয়। কথাটা বললাম যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সে কাওয়ালি গান গায়, তারপর গজল সন্ধ্যায় টিএসসিতে গজল গান গায়, আবার সশস্ত্র যুদ্ধের সর্বাধিনায়ক রূপে, গেরিলা যুদ্ধের সর্বাধিনায়ক রূপে সে যুদ্ধ করার ঘোষণা দেয়। সে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল কয়েকটা মিনিস্ট্রি একত্রে চালায় 17 মাস ধরে প্রচণ্ড প্রতাপে, এবং তখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সামনে কেউ দাঁড়ানোর সুযোগ পায়নি। কি মির্জা ফখরুল সাহেব, কি সালাউদ্দিন সাহেব, মানে ওনারা যে আছেন, ইনক্লুডিং তারেক রহমান সাহেব, মানে এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তার যে ব্যক্তিত্ব, তার যে পার্সোনালিটি, ওই পার্সোনালিটির সামনে তার যখন ক্ষমতা ছিল, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সঙ্গে চোখাচোখি করতে পারত না। সে হাসতেও না, শুধু কাজ করে যেত, কথা খুব কম বলতো, সবগুলো তার সিদ্ধান্ত ছিল, এবং তাকে নিয়ে এত সমালোচনা হয়েছে সে কখনো রেসপন্ড করেনি। এবং আপনি দেখবেন নাহিদ, সার্জিস, হাসনাত, তারা সবাই আগের মতো লম্ফজম্প করেছে, এখনও করছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও সে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে যায়নি, কোনো বড় কথা বলেনি, এবং রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কারোর সঙ্গে তার এরকম দহরম মহরম সম্পর্ক ছিল, সে শুধু কাজ করে গেছে। যেই মুহূর্তে সে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছে, 1 মিনিটে সে রাস্তায় নেমে এসেছে, আবার আগের মতো রিকশায় চড়ছে, আগের মতো গান গাচ্ছে, আগের মতো স্বাভাবিক চালচলন করছে। ইটস ডেঞ্জারাস। শুধু এতটুকুই বললাম যে বিএনপি যে সমস্ত লোকজন এখন বড় বড় কথা বলছেন, মন্ত্রী, এমপি যে সকল বড় বড় কথা বলছেন, তারা আমার দৃষ্টিতে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার কাছে শিশু, ইনফ্যান্ট। এত দ্রুত এত পরিবর্তন হয় না। তাকে যদি সেই হারুনের ভাতের হোটেল থেকে শুরু করে আজকের এই পর্যন্ত ঘটনাগুলো ডট ডট সাজান, তাহলে দেখতে পারবেন যে এই যুবক যেখানে বসেছেন, যেখানে দাঁড়িয়েছেন, সেখানে একটা ইতিহাস তৈরি করেছেন, সবার থেকে আলাদা। তিনি যা কিছু করেছেন সবার থেকে আলাদা, এবং বিনা প্রয়োজনে একটা সিঙ্গেল কাজ তিনি করেননি। তো এই যে হঠাৎ করে সে এত বড় মন্ত্রিত্বের একটা পদ থেকে পদত্যাগ করলেন, তারপরে সে ইলেকশন করলেন না, এটা স্বাভাবিক ঘটনা নয়। আর এখন সে স্মরণ করায় দিচ্ছে ডিপ স্টেটের কথা,
ডিপ স্টেটের সাথে সাথে সঙ্গত কারণে সেই যে গেরিলা যুদ্ধ, সেই যে অস্ত্র, সেই যে শস্ত্র, সেই গোলা বারুদ, সব জিনিসগুলো সামনে চলে আসছে। নতুন সরকার এখনো পর্যন্ত তার সন্ধান করতে পারেনি কয়টি অস্ত্র আছে, কত হাজার অস্ত্র আছে, কার কার হাতে আছে, এবং এই অস্ত্র দিয়ে রাষ্ট্রের কি ক্ষতি করা যেতে পারে, সরকারের কি ক্ষতি করা যেতে পারে, রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড কিভাবে অচল করা হতে পারে, এটা সরকার ভাবতেই আছে না। তারা 2041 সন পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটা নিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর এই সময়টাতে যারা গুপ্ত সংগঠন, যারা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে, সেটা ডিপ স্টেটের লোকাল পার্টনার, ফরেন পার্টনার, প্রমোটার যারাই আছেন, যে বিশাল একটা গ্রুপ ঘুমন্ত অবস্থায় আছে, যারা খুব বিনয়ের সাথে চিউ চিউ করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, তারপর সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলছে। এর মাধ্যমে তাদের সঙ্গে বিএনপি যে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতাগুলো মূল্যায়ন করার জন্য দাবি জানাচ্ছে। এই দাবির মধ্যে হঠাৎ করে ডিপ স্টেট আসা মানেই ডু ইট, ইমিডিয়েটলি এই কাজগুলো আপনারা করুন, আদারওয়াইজ আমরা আমাদের মতো আগের জায়গায় ফিরে যাব, দুই চোখে অন্ধকার দেখবেন। এটাই আমার ব্যাখ্যা, বাকিটা আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।